এক ভিক্ষুক ভিক্ষা করতে এসেছিল। এক লোভী শাশুড়ি তার নিজের বিধবা পুত্রবধূকে দান করে দিয়েছিলেন। এরপর যা ঘটল তা হলো, শহরের একটু বাইরে এক পুরনো শহরে একটি বিশাল অট্টালিকা ছিল, যেটিকে মানুষ আজও অট্টালিকাটি খুব একটা আধুনিক ছিল না, কিন্তু এর উঁচু দেয়াল, বড় কাঠের দরজা এবং লম্বা সামনের বারান্দা এটিকে অন্য বাড়িগুলো থেকে আলাদা করে তুলেছিল। সকাল হতেই চাকরদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, উঠোনে জল দেয়া হতো, তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানো হতো এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা হাতজোড় করে গৃহকর্ত্রীকে অভিবাদন জানাতো। সেই অট্টালিকার মালিক ছিলেন ভগবান্তী দেবী। বয়স প্রায় 55 বছর। তার মুখ ছিল উজ্জ্বল, চোখে ছিল কঠোর দৃষ্টি, আর কণ্ঠস্বর যে কাউকে ভয় পাইয়ে দিত। এলাকার সবাই তার নাম অবজ্ঞার চেয়ে বেশি শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করত। তার টাকার অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন বরাবরই কঠিন হৃদয়ের। সেই একই অট্টালিকার ভেতরে নন্দিনী নামের একটি মেয়ে থাকত। তার বয়স ছিল 22 বা 23 বছর। ফর্সা গায়ের রং, বড় বড় শান্ত চোখ, লম্বা কালো চুল, আর এমন এক সরলতা যা যে কাউকে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে বাধ্য করত। কিন্তু তার জীবন থেকে সুখ অনেক আগেই উধাও হয়ে গিয়েছিল। নানহি ছিল এই বাড়ির পুত্রবধূ, কিন্তু এখন লোকে তাকে পুত্রবধূর চেয়ে বেশি বিধবা বলেই ডাকত। বিয়ের মাত্র 1.5 বছর পরেই তার স্বামী আদিত্য হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছিল। সেই দিন থেকেই নানহির জীবন বদলে গিয়েছিল। যে বাড়িতে একসময় তার পদচারণায় মুখে হাসি ফুটত, এখন সেখানে তার উপস্থিতি যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভগবতী দেবী ধীরে ধীরে তার সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলেন। সেই রঙিন পোশাক পরা বন্ধ করে দিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, হাসা বন্ধ করে দিয়েছিল। এমনকি বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে তার অংশগ্রহণও বন্ধ করে দেওয়া হয়েছিল। বাড়ির লোকেরা তাকে দেখলে আস্তে আস্তে কথা বলতে শুরু করেছিল। কেউ কেউ বলতো বিয়ের 1.5 বছরের মধ্যেই সে তার স্বামীকে খেয়ে ফেলেছে। প্রথম দিকে নন্দিনী প্রতিটি কথাতেই কেঁদে ফেলত, কিন্তু সময়ের সাথে সাথে সে চুপ থাকতে শিখেছিল। এখন তার চোখে অশ্রু কমে গিয়েছিল, নীরবতা বেড়ে গিয়েছিল। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, পুরো বাড়ি পরিষ্কার করা, রান্নাঘর সামলানো, কাপড় কাচা এবং গভীর রাত পর্যন্ত কাজ করা তার জীবন হয়ে উঠেছিল। সেদিনও সকাল ছিল। অট্টালিকার বিশাল উঠোনে সূর্য মৃদু আলো ছড়াচ্ছিল। নানহি রান্নাঘরে উনুনে রুটি বানাচ্ছিল। তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল, কিন্তু তার মুখ ছিল শান্ত। ঠিক তখনই পেছন থেকে ভগবান্তী দেবীর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, নানি, চা তৈরি? নানি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, আমি এখনই নিয়ে আসছি। সে তাড়াতাড়ি একটি কাপে চা ঢেলে ট্রেটা তুলে নিয়ে নিজের ঘরের দিকে গেল। ভগবান্তী দেবী তার বড় ঘরের বিছানায় বসেছিলেন, হাতে একটি জপমালা, কিন্তু তার মুখে ভক্তি নয়, বিরক্তি ফুটে উঠেছিল। নন্দিনী নিঃশব্দে তার সামনে চাটা রাখল। ভগবান্তী দেবী কাপটা তুলে নিয়ে এক চুমুক দিয়ে রেগে গিয়ে বললেন, বেশি চিনি দিয়ে ফেলেছ, তুমি এতটুকুও বোঝো না। নন্দিনী নরম সুরে বলল, মা, কাল তো তুমিই তো বলেছিলে আরেকটু মিষ্টি করতে। ভগবান্তী দেবী তার দিকে কটমট করে তাকালেন, এখন তুই আমাকেও জবাব দিবি? তোর মতো একটা হতভাগা মেয়ের জন্য আমার ছেলে চলে গেছে, আর তোর এই ভাবটা দেখ। নানি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, দৃষ্টি নামিয়ে নিল। সে জানতো আর একটাও কথা বললে ব্যাপারটা আরো বড় আকার নেবে। কিছু না বলে সে রান্নাঘরে ফিরে গেল। ভেতরে ঢোকা মাত্রই তার চোখ দেওয়ালে আটকে গেল। চোখ পড়ল আদিত্যর ছবির ওপর। সে কয়েক মুহূর্ত সেটার দিকে তাকিয়ে রইল। তার চোখে হালকা জল এসে গেল। এই বাড়িতে আদিত্যই একমাত্র ব্যক্তি ছিল যে তাকে মন থেকে মেনে নিয়েছিল। তার মৃত্যুর পর মনে হচ্ছিল যেন নন্দিনীর জীবনের অবলম্বন শেষ হয়ে গেছে। বিকেল নাগাদ প্রাসাদের বাইরে উজ্জ্বল রোদ ছড়িয়ে পড়েছিল। রাস্তায় লোকজনের আনাগোনা কমে গিয়েছিল। ঠিক তখনই প্রধান দরজার বাইরে থেকে কারোর কণ্ঠস্বর শোনা গেল, মা, আমাকে কিছু খেতে দাও, সকাল থেকে আমার খিদে পেয়েছে। কণ্ঠস্বরটি ধীর ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ক্লান্তি ছিল। ভগবতী দেবী তখন বারান্দায় বসেছিলেন। তিনি বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালেন এবং রেগে গিয়ে বললেন, আজকাল কাজ না করে সবাই ভিক্ষা করে। তিনি চাকরকে ডাকলেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অবশেষে রাগের মাথায় তিনি উঠে দরজার দিকে গেলেন। দরজা খুলতেই সেখানে একজন যুবক দাঁড়িয়ে ছিল। তার বয়স প্রায় 27 বছর, মুখে হালকা দাড়ি, কাপড়ে ধুলো আর পায়ে ছেঁড়া চপ্পল। কিন্তু তার চোখে এক অদ্ভুত সত্যতা ছিল। সে চোখ নিচু করে দাঁড়িয়েছিল,
ভগবান্তী দেবী তাকে আপাদমস্তক দেখলেন এবং বিদ্রূপ করে বললেন, তোমাকে দেখতে ভালোই, অথচ তুমি মানুষের সামনে ভিক্ষা করো, কাজ করো না কেন? ছেলে মৃদুস্বরে বলল, মা, কাজ পেলে করব, আমি তেমন শিক্ষিত নই। তার গলায় দ্বিধা ছিল, কিন্তু কোনো কৃত্রিমতা ছিল না। ঠিক তখনই নন্দিনী পেছন থেকে এক গ্লাস জল নিয়ে বেরিয়ে এলো। ছেলেটিকে দেখা মাত্রই সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মুখে দারিদ্র্যের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তার চোখে কোনো অশুদ্ধতা ছিল না, ছিল শুধু ক্লান্তি আর একাকিত্ব। নন্দিনী একটি কথাও না বলে তাকে জল এগিয়ে দিল। ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকালো। হয়তো অনেক দিন হয়ে গেছে নন্দিনী তাকে মানুষের মতো দেখে জল দেয়নি। সেই মৃদুস্বরে বলল, ধন্যবাদ। এতে ভগবান্তী দেবী ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার রাগ আরো বেড়ে গেল। তিনি নন্দিনীকে বিদ্রূপ করে বললেন, মনে হচ্ছে ওর জন্য তোমার খুব দুঃখ হচ্ছে। তারপর হঠাৎ তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তিনি নন্দিনীর হাত ধরে ছেলেটির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ওকে সঙ্গে নিয়ে যাও, ও আমার কি কাজে লাগবে? সারাদিন ধরে ঘরে শুধু অমঙ্গল ছড়ায়। এ কথা শুনে নন্দিনী পাথরের মতো জমে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবল, ভগবান্তী দেবী রাগের মাথায় কথা বলছেন, কিন্তু তার মুখে কোনো বিদ্রুপের লেশমাত্র ছিল না। নন্দিনী কাঁপতে কাঁপতে বলল, মা, কি বলছো তুমি? ভগবান্তী দেবী উচ্চস্বরে বললেন, আমি একদম ঠিক বলছি। ও আমার ছেলেকে খেয়ে ফেলেছে। আর এখন কি আমি সারা জীবন ওর বোঝা বয়ে বেড়াবো? ও তোমার সঙ্গে গেলেই ভালো হয়। ছেলেটিও ভয়ে শিউরে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, না মা, আমি ওকে কোথায় নিয়ে যাব? আমার তো থাকার জায়গা নেই। কিন্তু ভগবান দেবী পরিষ্কারভাবে বললেন, আজ থেকে এই মেয়ে আর এই বাড়িতে থাকবে না। কাছে দাঁড়িয়ে থাকা 2-3 জন চাকরও এ কথা শুনে হতবাক হয়ে গেল, কিন্তু কেউ কথা বলার সাহস করল না। নন্দিনীর চোখে জল ভরে উঠল। সে আশা নিয়ে ভগবান্তী দেবীর দিকে তাকালো, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। ঠিক সেই মুহূর্তে নন্দী বুঝতে পারল যে যে সম্পর্কটা সে এত বছর ধরে বাঁচানোর চেষ্টা করছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। একটিও কথা না বলে সে ভেতরে চলে গেল। ঘরে ঢোকা মাত্রই তার চোখ পড়ল আদিত্যর ছবির ওপর। তার হাত কাঁপতে শুরু করলো। সে আলতো করে ছবিটা ছুঁয়ে চোখ বন্ধ করলো। হাজারো প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে লাগলো। এভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কি এমন করেছিল সে? কিছুক্ষণ পর সে আলমারি খুলে একটা ছোট ব্যাগ বের করলো। সে 2 সেট জামা কাপড়, তার কিছু বই আর আদিত্যর একটা ছবি গুছিয়ে এলো। এইগুলোই ছিল তার একমাত্র সম্বল। যখন সে বেরিয়ে এলো, ছেলেটা তখনও দরজার পাশে দাঁড়িয়ে ছিল। তাকে দেখে বিচলিত মনে হচ্ছিল। সে মৃদুস্বরে বলল, আমার সঙ্গে এসো না, আমি নিজেও রাস্তায় থাকি, ওখানে তোমার খুব কষ্ট হবে। নন্দিনী তার দিকে তাকালো। তার চোখে কষ্ট স্পষ্ট ছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল শান্ত। সে মৃদুস্বরে বলল, যেখানে সম্মান নেই সেখানে থাকার চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। এই বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। ছেলেটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, তারপর তাকে অনুসরণ করলো। পিছনে দাঁড়িয়ে থাকা ভগবান্তী দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন তার উপর থেকে বিশাল এক বোঝা নেমে গেল। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে যে মেয়েটিকে তিনি আজ অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, সেই একদিন তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে ফিরে আসবে। ধীরে ধীরে সন্ধ্যা নামছিল। রাস্তায় হালকা বাতাস বইছিল। নন্দিনী চুপচাপ হাঁটছিল আর ছেলেটাকে অনুসরণ করছিল। কিছুটা পথ হাঁটার পর সে মৃদুস্বরে বলল, আমার নাম রাজু। নন্দিনী তার দিকে না তাকিয়েই উত্তর দিল, আমার নাম নন্দিনী। তারা দুজনেই কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকজন তাদের দিকে তাকিয়ে আবার চলে গেল। কিন্তু এই মুহূর্তে তাদের মনে একটাই প্রশ্ন ছিল, তাদের জীবন তাদের কোথায় নিয়ে যাবে? বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ, অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি থামস আপও দিন। সন্ধ্যা ধীরে ধীরে রাতে পরিণত হচ্ছিল। রাস্তার ধারের বিদ্যুতের খুঁটি থেকে আসা আবছা হলুদ আলো মাটিতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। নন্দিনী চুপচাপ হাঁটছিল আর রাজু ধীরে ধীরে তাকে অনুসরণ করছিল। তাদের মধ্যে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা অনেক কিছু আড়াল করে রেখেছিল। এই পথটা নন্দিনীর জন্য সম্পূর্ণ নতুন ছিল। প্রাসাদের বাইরে এভাবে একা সে আগে কখনো রাত কাটায়নি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মুখে ভয়ের চেয়ে এক অদ্ভুত শান্তির ছাপ বেশি ছিল। হয়তো এর কারণ ছিল এই যে এই প্রথম সে এমন একটা জায়গা ছেড়ে যাচ্ছিল যেখানে তাকে প্রতিদিন অপমানে শিকার হতে হতো। কিছুক্ষণ পর রাজু নরম স্বরে বলল,
তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো, হয়তো তোমার শাশুড়ি রেগে আছেন, সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। নন্দিনী হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল যন্ত্রণা। তার দিকে না তাকিয়ে এসে বলল, কিছু সম্পর্ক বাইরে থেকে যতই বড় মনে হোক না কেন, ভেতরটা ঠিক ততটাই শূন্য। এখন সেখানে আমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। রাজু চুপ হয়ে গেল। সে বুঝতে পারল যে এই মেয়েটি শুধু বাড়ি ছেড়ে আসেনি, বরং সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। রাত ঘনিয়ে আসছিল। তারা দুজন শহরের পুরনো রেল স্টেশনে পৌঁছালো। স্টেশনটা খুব বড় ছিল না, কিন্তু সবসময় লোকারণ্য থাকত। কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কেউ মালপত্র নিয়ে তাড়াহুড়ো করছিল, আর অন্যরা প্ল্যাটফর্মে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল। রাজু প্রায় স্টেশনের আশেপাশে রাত কাটাতো। ইতস্তত করে সে বলল, যদি কিছু মনে না করো, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে। আমার আর কোথাও থাকার জায়গা নেই। নন্দিনী ধীরে ধীরে মাথা নাড়ল। তার কাছে সেই অট্টালিকার চেয়ে যে কোনো জায়গায় ভালো ছিল, যেখানে তাকে শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্য অপমান করেছিল। কিছুক্ষণ পরেই আবহাওয়া হঠাৎ বদলে গেল। আকাশে কালো মেঘ জমতে লাগলো এবং প্রবল বাতাস বইতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। লোকজন দৌড়ে পালাতে লাগলো। রাজু সঙ্গে সঙ্গে নন্দিনীকে প্ল্যাটফর্মের কোণার পুরন চালাঘরটার নিচে নিয়ে গেল। ঠান্ডা বাতাসে নন্দিনী শিউরে উঠল। প্রথমবারের মতো সে বুঝতে পারল অট্টালিকার চার দেয়ালের বাইরে জীবন কতটা কঠিন। একটিও কথা না বলে রাজু তার পুরনো কম্বলটা খুলে নন্দিনীর কাঁধে জড়িয়ে দিল। নন্দিনী সঙ্গে সঙ্গে বলল, আর তুমি? রাজু হালকা হাসল। আমি এতে অভ্যস্ত। সে নিজে ভিজে যাচ্ছিল, কিন্তু নন্দিনীকে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করছিল। অনেক রাত হয়ে গিয়েছিল। আশেপাশের কিছু লোক ঘুমিয়ে পড়েছিল। একটানা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। নন্দিনী দেয়ালে হেলান দিয়ে বসেছিল। এত বছরে তার ঘুম আসেনি। প্রথমবারের মতো সে নিজেকে মুক্ত ও একা অনুভব করল। তারপর সে দেখল রাজু কিছুটা দূরে বসে ঠান্ডায় কাঁপছে। সে নরম স্বরে ডাকল, রাজু, এদিকে এসো। রাজু প্রথমে ইতস্তত করল, তারপর ধীরে ধীরে কাছে এসে বসে পড়ল। দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর নন্দিনী জিজ্ঞেস করল, তুমি কতদিন ধরে এভাবে বেঁচে আছো? রাজু মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছোটবেলা বাবা মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর অনেক বছর হয়ে গেছে। আমার মামা বাড়িটা বিক্রি করে আমাকে বের করে দিয়েছিলেন। আমি কিছুদিন এখানে সেখানে কাজ করেছি, কিন্তু যেখানেই গেছি লোকে আমাকে গরিব ভেবে ব্যবহার করেছে, তারপর বের করে দিয়েছে। ধীরে ধীরে জীবনটাই একটা পথ হয়ে গেল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, যেন সে অনেক আগেই এই কষ্টটা মেনে নিয়েছে। নন্দিনী মন দিয়ে শুনছিল। তারপর সে নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি কি কখনো কাউকে ঘৃণা করেছো? রাজু হালকা হাসল। যদি মানুষ প্রতিটি কষ্টের পর ঘৃণা করতে শুরু করত, তাহলে পৃথিবীতে আর কোনো ভালো মানুষই থাকতো না। এই কথা শুনে নন্দিনী কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে এই ছেলেটি গরিব হলেও মনের দিক থেকে অনেক বড়। রাতটা ধীরে ধীরে কেটে গেল, শেষ হয়ে গেল। সকালে যখন নন্দিনী ঘুম থেকে উঠল, তখন বৃষ্টি থেমে গেছে। আকাশ পরিষ্কার। প্ল্যাটফর্মে নরম রোদ এসে পড়েছে। কিন্তু তারপর রাজু সামনে থেকে এগিয়ে এলো। তার হাতে দুটো চায়ের কাপ আর কিছু বিস্কুট ছিল। সে হেসে বলল, সকালে খালি পেটে থাকলে আমার মাথা ধরে যায়, আগে চাটা খেয়ে নাও। নন্দিনী তার দিকে তাকিয়ে রইল। তার নিজের কিছুই ছিল না, তবুও সে তার কথা ভাবছিল। সে চায়ের কাপটা নিয়ে শান্তভাবে জিজ্ঞেস করল, টাকাটা কোথায় পেলে? রাজু হেসে উঠল। সে স্টেশনে এক লোককে তার মালপত্র বহন করতে সাহায্য করেছিল। সে তার টাকাটা দিয়ে দিল। নন্দিনীর চোখে জল ভরে উঠল। এত বছর ধরে একটা প্রাসাদে বাস করেও সে কখনো আপনজন বলে কিছু অনুভব করেনি। আর এই ছেলেটি, যাকে দুনিয়া ভিক্ষুক বলে, সে কোনো সম্পর্ক ছাড়াই তার যত্ন নিচ্ছিল। সে সকালেই তারা দুজনে স্টেশন ছেড়ে চলে গেল। রাস্তাটা লোকারণ্য ছিল। লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। রাজু ধীরে ধীরে হাঁটছিল, মাঝে মাঝে সাহায্য চাইছিল। কেউ তাকে পাত্তা দিচ্ছিল না, কেউ দুটার টাকা দিচ্ছিল, আবার কেউ পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বিদ্রূপ করছিল। এই সবকিছু দেখে নন্দিনীর অস্বস্তি হচ্ছিল। এই প্রথম সে উপলব্ধি করল যে ক্ষুধার চেয়েও মানুষের কথা মানুষকে বেশি ভেঙে দেয়। দুপুর নাগাদ তারা দুজনেই একটা গাছের নিচে বসেছিল। রাজু পকেট থেকে কিছু পয়সা বের করে কাছের একটা দোকান থেকে দুটো পাউরুটি কিনল। একটা সে নন্দিনীকে দিল। নন্দিনী পাউরুটিটা নিল, কিন্তু তার চোখ ছিল অনবরত রাজুর দিকে। অবশেষে সে ফিসফিস করে বলল, তুমি সব কিছু ছেড়ে দাও না কেন? রাজু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? নন্দিনী উত্তর দিল,
তুমি কাজ করো না কেন? রাজু হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। আমাকে কাজ কে দেবে? লোকে কি চেহারা দেখে মানুষ বিচার করে? নন্দিনী কিছুক্ষণ ভাবল, তারপর তার চোখ পড়ল সামনের একটা বোর্ডের ওপর। তাতে লেখা ছিল গুদামের ছেলে প্রয়োজন। নন্দিনীর চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, চলো যাই। রাজু জিজ্ঞেস করল, কোথায়? নন্দীর বোর্ডের দিকে ইশারা করে বলল, কাজ খুঁজতে। রাজু হেসে উঠল, শুধু দেখেই কেউ আমাকে কাজ দেবে না। কিন্তু এই প্রথমবার নন্দিনীর গলায় দৃঢ়তা ফুটে উঠল। সে বলল, চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। তারা দুজনেই গুদাম ঘরে পৌঁছালো। ভেতরে বড় বড় বস্তার স্তূপ ছিল। কয়েকজন শ্রমিক মালপত্র তুলছিল, আর মাঝখানে একজন মোটাসোটা লোক চেয়ারে বসে হিসাবপত্র দেখছিল। নন্দিনী তার কাছে গিয়ে বলল, স্যার, ওর কাজ দরকার। লোকটি রাজুকে আপাদমস্তক দেখে হেসে বলল, ও কাজটা করে দেবে। আমি ওকে বছরের পর বছর ধরে স্টেশনের আশেপাশে ঘুরতে দেখেছি। নন্দিনী শান্ত গলায় বলল, ওকে একটা সুযোগ দিন। কাজটা খারাপ না লাগলে আপনি ওকে বরখাস্ত করতে পারেন। লোকটা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে, দুদিন চেষ্টা করে দেখা যাক। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কাজ পাবে। রাজু বিশ্বাসই করতে পারছিল না। যাওয়ার সময় সে নন্দিনীর দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য তুমি এইসব কেন করলে? নন্দিনী এক মুহূর্ত চুপ রইল। তারপর হালকা হেসে বলল, কারণ আমার জন্য এর আগে কেউ কিছু করেনি। এই কথা শুনে রাজুর চোখ জলে ভরে গেল। প্রথমবারের মতো তার মনে হলো যে জীবনটা হয়তো বদলে যাবে। সেই সন্ধ্যায় তারা দুজনেই স্যানের বাড়িতে ফিরে এলো, কিন্তু এবারের পরিবেশটা ছিল অন্যরকম। রাজুর মুখে আশার ছাপ স্পষ্ট ছিল, আর নানহির চোখে প্রথমবারের মতো শান্তি দেখা যাচ্ছিল। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের জীবনের আসল পরীক্ষা শুরু হতে চলেছে। পরের দিন সকালে রেল স্টেশনের দেয়ালে সূর্যের নরম আলো এসে পড়ছিল। রাতের ক্লান্তি সত্ত্বেও রাজু খুব ভোরে ঘুম থেকে উঠল। তার মুখে একই সাথে উদ্বেগ আর উত্তেজনা ফুটে উঠেছিল। জীবনে প্রথমবারের মতো তার মনে হলো তার হারানোর এবং পাওয়ার দুটোই আছে। নন্দিনী তখনও শেঠের কোনায় বসেছিল। সে দেখল রাজু বারবার তার পুরনো জামাকাপড় ঝাড়ছে, যেন সেগুলোকে আরেকটু পরিপাটি করে তোলার চেষ্টা করছে। নন্দিনী হালকা হাসল। এই প্রথমবার সে রাজুর মুখে আশা দেখতে পেল। রাজু ফিসফিস করে বলল, আমি জানি না এই চাকরিটা টিকবে কিনা। নন্দিনী শান্ত গলায় বলল, মানুষের ভাগ্য রাতারাতি বদলে যায় না, কিন্তু এর শুরুটা হয় একটা দিন দিয়ে। রাজু কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তার কথাগুলো ছিল সহজ, কিন্তু তাতে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। কিছুক্ষণ পর রাজু গুদামের দিকে রওনা দিল। যাওয়ার সময় সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল, আর প্রতিবারই নন্দিনী তাকে হালকা মাথা নেড়ে উৎসাহ দিচ্ছিল। রাজু চলে যাওয়ার পর নন্দিনী স্টেশনের বাইরে একটা ছোট চায়ের দোকানের কাছে বসে পড়ল। তার চারপাশে মানুষজন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু নন্দিনীর মন তখন চিন্তায় জ্বলছিল। সে কখনো কল্পনাও করেনি যে তার জীবন এই পর্যায়ে এসে পৌঁছাবে। গতকাল পর্যন্ত সে এক বিশাল অট্টালিকায় থাকো, আর আজ সে রেল স্টেশনের এক কোণে বসেছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সেখানে সে এমন এক শান্তি খুঁজে পেল যা সে ওই অট্টালিকায় কখনো অনুভব করেনি। এদিকে গোদাম ঘরে রাজু কাজ শুরু করে দিয়েছিল। প্রথমে কিছু শ্রমিক তাকে দেখে হাসতো। কেউ বলতো, আরে, এই তো সেই ছেলেটা যে স্টেশনে ভিক্ষা করত। অন্যরা তাকে বিদ্রুপ করে বলতো, এখন ওকে বস্তা তুলতে হবে। কিন্তু রাজু কোনো পাত্তা দিত না। সে চুপচাপ কাজে লেগে পড়ল। সকাল থেকে দুপুর পর্যন্ত সে ভারী বস্তা তুলত। তার হাতে কালশিটে পড়ে গিয়েছিল এবং জামা কাপড় ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে একবারও অভিযোগ করেনি। গোদামের মালিক দূর থেকে তাকে দেখছিলেন। তিনি আশা করেননি যে এমন রোগা একটা ছেলে এত কাজ করতে পারবে। সন্ধ্যা নাগাদ রাজু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মুখে একটা স্পষ্ট তৃপ্তির ছাপ ছিল। যখন সে স্টেশনে ফিরল, নন্দিনী তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে নন্দিনী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। সে জিজ্ঞেস করলো, কাজ কেমন ছিল? রাজু ক্লান্ত ছিল, কিন্তু তার মুখে হাসি ছিল। সে পকেট থেকে কিছু ভাঁজ করা নোট বের করে নন্দিনীর হাতে দিয়ে বলল, আমার কঠোর পরিশ্রম দেখে কেউ আমাকে এই প্রথম আমার জীবনের উপার্জন দিল। নন্দিনী কয়েক মুহূর্ত টাকার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ সামান্য ছলছল করে উঠল। সে মৃদুস্বরে বলল, এটা শুধু টাকা নয় রাজু, এটা তোমার নতুন জীবনের শুরু। সেই রাতে তারা দুজনে স্টেশনের বাইরে একটি ছোট খাবারের দোকান থেকে খাবার কিনল। খাবারটা সাধারণ ছিল, কিন্তু দুজনের মুখেই তৃপ্তি ছিল। এই প্রথম রাজু কারোর সঙ্গে বসে খেয়েছিল। ঘুমিয়ে পড়ার আগে নন্দিনী শান্তভাবে জিজ্ঞেস করল, যদি একদিন তোমার অনেক টাকা হয় তাহলে তুমি প্রথমে কি করবে? রাজু কিছুক্ষণ ভাবল। তারপর সে বলল, আমি একটা ছোট বাড়ি বানাবো, যেখানে কাউকে অপমানের শিকার হতে হবে না। এই কথা শুনে নন্দিনী চুপ হয়ে গেল।
যেন কোনো কিছু তার হৃদয় ছুঁয়ে গেল। পরের কয়েকদিন এভাবেই কেটে গেল। রাজু প্রতিদিন সকালে কাজে যেত এবং সন্ধ্যায় নন্দিনীর সাথে বসতে ফিরত। এমনকি গুদামের লোকেরাও ধীরে ধীরে তাকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করে দিল, কারণ রাজু বেশিরভাগের চেয়ে বেশি পরিশ্রম করত। অন্যদিকে নন্দিনী হাল ছাড়েনি। সে পাড়ায় পাড়ায় সেলাইয়ের কাজের জন্য খোঁজ খবর নিতে শুরু করলো। প্রথমে লোকেরা তাকে সন্দেহের চোখে দেখত, কিন্তু তার সরলতা ও আচরণ দেখে কিছু মহিলা তাকে সেলাই করার জন্য কাপড় দিতে শুরু করলো। এখন সে স্টেশনের কাছে বসে সেলাই করত এবং সন্ধ্যায় রাজুর ফেরার জন্য অপেক্ষা করত। একদিন সন্ধ্যায় রাজু যখন ফিরল, সে নন্দিনীকে কাপড়ের বোতাম লাগাতে দেখল। রাজু কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর সে মৃদুস্বরে বলল, তুমি জীবনে এত কষ্ট দেখেছ, অথচ তোমার মুখে কোনো অভিযোগের ছাপ নেই। নন্দিনী হালকা হাসল। অভিযোগ করে ভাগ্য বদলানো যায় না, নিজের জন্য নিজেকেই লড়াই করতে হয়। রাজু তার পাশে বসে পড়ল। প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে নন্দিনী শুধু সুন্দরীই নয়, সে অবিশ্বাস্যভাবে শক্তিশালীও। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব কমতে শুরু করল। তারা খোলামেলাভাবে কথা বলতে